আসসালামু আলাইকুম। আজ 29 নভেম্বর 2024 শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। পিনাকির আন্দোলন নিয়ে অকল্পনীয় যা করল বিএনপি জামায়াতের নেতারা। চিন্ময় কৃষ্ণকে নিয়ে যা বলছে ইসকনের কেন্দ্রীয় দপ্তর। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে যা উঠে ভয়েস অব আমেরিকার জরিপে। এবার বিস্তারিত। ফ্রান্স প্রবাসী পিনাকি ভট্টাচার্যের আহ্বানে বর্তমানে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে চলছে নানা কর্মসূচি। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে প্রথম আলো ও ডেইলি স্টার পুড়িয়েছে পিনাকির আন্দোলন সমর্থনকারী জনতা। মূলত এ কারণে সংবাদপত্র মালিক সমিতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক মতবিনিময়ের আয়োজন করে। সেখানে উপস্থিত হন বিএনপি জামাত সহ বিভিন্ন দলের 1 ডজনেরও বেশি নেতা। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে অবস্থানকারীরা। তারা বলছেন, পিনাকি যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ছেন, তখন বিএনপি জামাত সহ বিভিন্ন দলের মজলুম নেতারা ভারতের দোসরদের সঙ্গে হাত মেলাচ্ছেন। এদিকে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন দেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব রাজধানীর একটি হোটেলে আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে। এতে অংশ নিয়ে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে নিজ নিজ অবস্থান তুলে ধরেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্ভাগ্য আমাদের, আজ 53 বছর পরও একটা ছাত্র জনতার অভ্যুত্থানের পরে এই গণমাধ্যমের উপর আক্রমণের বিষয়ে আমাদের কথা বলতে হচ্ছে। আমরা বলেছি, এর নিন্দা ও ধিক্কার জানাই। আমরা সবসময় মনে করি আমাদের লড়াইটা তো বাক স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য। এই দীর্ঘ লড়াই করে আসছি। এই লড়াইয়ে মূল বিষয় হচ্ছে আমি আমার কথা বলতে চাই, আমি আমার অধিকার প্রয়োগ করতে চাই, ভোটের অধিকার প্রয়োগ করতে চাই। এই বিষয়গুলো অত্যন্ত জরুরি। মির্জা ফখরুল বলেন, এখন কিছু মানুষ জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিছু কথা বলা হচ্ছে, সেগুলো দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে এটি বন্ধ করা দরকার, না হলে যে লক্ষ্য নিয়ে ছাত্র জনতা প্রাণ দিয়েছেন তার সবটাই ব্যর্থ হয়ে যাবে। সভায় জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, 15 বছর গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য সংগ্রাম হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অপরিহার্য শর্ত হচ্ছে স্বাধীন সাংবাদিকতা। সংবাদপত্র স্বাধীনভাবে কাজ করতে না পারলে গণতান্ত্রিক রাষ্ট্র বিকশিত হতে পারে না। রাষ্ট্রের অন্যতম স্তম্ভ হল গণমাধ্যম। এটা যদি শক্তিশালী না হয় তাহলে গণতন্ত্র কোনোদিন শক্তিশালী হবে না। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে নোয়াব সভাপতি একে আজাদ বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে যখন সংবাদ মাধ্যমগুলোর চাপমুক্ত পরিবেশে কাজ করার কথা, তখন কোনো সংবাদপত্র ও সংবাদ মাধ্যমের উপর নানাভাবে চাপ প্রয়োগের চেষ্টা ও হুমকি অব্যাহত, এমনকি বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। তিনি বলেন, সম্প্রতি একটি মহল ইংরেজি দৈনিক ডেইলি স্টার ও প্রথম আলোর বিরুদ্ধে যে ধরনের কর্মসূচি ও প্রচারণা অব্যাহত রেখেছে তা সংবাদপত্রের স্বাধীনতার উপর চরম হুমকি ছাড়া আর কিছুই নয়। বিমানবন্দরের নিউ এজ সম্পাদক পুরনো স্বৈরাচারী আমলের মতোই 2 দফা হয়রানির শিকার হয়েছেন। ঢালাওভাবে বাতিল হয়েছে সম্পাদক সহ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড। নোয়াব সভাপতি বলেন, কর্মসূচির নামে পত্রিকা অফিস দুটি ঘেরাও, বিশৃঙ্খলা সৃষ্টি, দেশের বিভিন্ন স্থানে স্থানীয় অফিসে হামলা এবং পত্রিকা বিতরণে বাধা সৃষ্টির যে ঘটনা দেশের বিভিন্ন স্থানে ঘটছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসবের মাধ্যমে যে ভয়ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে তা সংবাদপত্রের স্বাধীনতার জন্য চরম হুমকি। ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, 15 বছর স্বৈর শাসনের সময় স্বাধীন সাংবাদিকতাকে ধ্বংস করার, কণ্ঠরোধ করার যেসব প্রক্রিয়া চলেছে সেসব প্রক্রিয়া এখনো চলছে। আমরা এগুলোর ইতি চাই। এসব যেন দেশে আর কখনো না হয়। কিন্তু এখন নতুন রূপে স্বাধীন সাংবাদিকতা ও সংবাদপত্রের ওপরে আক্রমণ হচ্ছে। এটা অত্যন্ত নিন্দনীয় ও শঙ্কাজনক। বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ বলেন, এই সংকট নিয়ে অনুষ্ঠানটি করা উচিত ছিল। সংকট যে আছে এটা অস্বীকার করার কিছু নেই। এ ধরনের একটি ফ্যাসিস্ট শাসন চলে যাওয়ার পর এই ধরনের সংকট আসতেই পারে। অন্তর্বর্তী সরকারকে দুর্বল সরকার আখ্যা দিয়ে আন্দালিব রহমান বলেন, আপনারা যদি সত্যি প্রোটেকশন চান তাহলে আপনাদের ঐকান্তিক প্রস্তাব করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে জনগণের হাতে আপনারা ক্ষমতা দিয়ে দেন। খারাপ হোক ভালো হোক, রাজনীতিবিদরাই সমাধান করবেন। আমরাই আপনাদের পাশে দাঁড়াতে পারবো। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। ছাত্র জনতার অভ্যুত্থানের পরও যদি সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ হয়, তারা যদি লিখতে না পারে তাহলে তা দুঃখজনক।
নোয়াব সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য, প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দৈনিক সংবাদের সম্পাদক আলতামাস কবির ও ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম ও প্রচার ও দাওয়াত বিষয়ক সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম, এবি পার্টির আহ্বায়ক আব্দুল ওয়াহাব মিনার ও সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, খেলাফত মজলিসের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন ও যুগ্ম মহাসচিব মুন্তাসির আলী, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন আহমদ ও বাসদের উপদেষ্টা খালিকুজ্জামান প্রমুখ। বহিষ্কার হওয়ায় বিতর্কিত চিন্ময় কৃষ্ণ দাসের কোনো কিছুর দায় নেবে না বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকন বাংলাদেশ শাখা। তবে বাংলাদেশ শাখা দায় এড়িয়ে গেলেও ইসকনের প্রধান শাখা সংগঠন থেকে বহিষ্কৃত এই পণ্ডিতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম উইন জানিয়েছে, বৃহস্পতিবার 28 নভেম্বর চিন্ময়কে নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেছে ইসকন। এতে তারা বলেছে, ইসকন আইএনসি শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আছে। সব ভক্তের নিরাপত্তার জন্য আমরা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি। এর আগে ইসকনের বাংলাদেশ শাখা বলেছিল, যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে তাই তাদের পক্ষ হয়ে চিন্ময় দাসের কিছু বলার নেই, আর তার কোনো কর্মকাণ্ডের দায়ও ইসকন বাংলাদেশ শাখা নেবে না। এর আগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে গত মাসে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। ভয়েস অব আমেরিকার এক জরিপে দেখা গেছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে অনেক বেশি নিরাপত্তা দিতে পারছে। জরিপের ফলাফলে নিরাপত্তা নিয়ে ধারণায় মুসলিম এবং অমুসলিমদের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে। অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে, 64.1% উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু বেশি নিরাপত্তা দিচ্ছে। মাত্র 15.3% মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে এবং 17.9% মনে করেন পরিস্থিতি আগের মতোই আছে। জরিপে 1000 উত্তরদাতাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের তুলনা করতে বলা হয়। বাংলাদেশের জনতত্ত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে জরিপের 1000 উত্তরদাতা বাছাই করা হয়। সেখানে সমান সংখ্যার নারী এবং পুরুষ ছিলেন, যাদের মধ্যে 92.7% ছিল মুসলিম। উত্তরদাতাদের অর্ধেকের একটু বেশি ছিল 34 বছর বয়সের নিচে এবং প্রায় 1/4 শহুরে মানুষ। পরিস্থিতির অবনতির পর উন্নতি। বাংলাদেশ 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যে প্রতিশোধ প্রবণতা দেখা যায়, তার বড় এক ধাক্কা গিয়ে পড়ে দেশের ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে সনাতনী ধর্মাবলম্বী বা হিন্দুদের ওপর। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা এবং ধর্মীয় স্থাপনাগুলোতে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেছেন, আমরা দেখেছি সংখ্যালঘুদের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তাদের উপর আক্রমণ হয়েছে, আবার শুধুমাত্র সংখ্যালঘু হওয়ার কারণে তাদের উপর আক্রমণ হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুরা যে বরাবরই ঝুঁকির মধ্যে থাকেন সেদিকে ইঙ্গিত করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, কোনো সরকার তাদের অধিকার রক্ষার জন্য খুব একটা কিছু করে না। ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসী গোষ্ঠীকে ইচ্ছাকৃতভাবে আলাদা করে রাখা হয়েছে এবং সামরিক বাহিনী আর কর্তৃপক্ষ তাদের অধিকার থেকে বঞ্চিত করছে। হিন্দু এবং আহমদিয়া সম্প্রদায় উগ্রবাদী সংগঠনের আক্রমণের মুখে পড়ে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পর প্রশাসন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ এগিয়ে আসে সংখ্যালঘুদের উপাসনাস্থল পাহারা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। মানবাধিকার কর্মী নূর খান বলেন, বেশ কিছু দৃষ্টান্তমূলক পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি সাধারণ মানুষের তরফ থেকে, রাজনৈতিক দলের তরফ থেকে এবং ধর্মীয় গোষ্ঠীর তরফ থেকে। এর ফলে দেখা গেছে পরবর্তী 1 মাসের মধ্যেই অবস্থার উন্নতি হয়েছে। বাংলাদেশের পরিস্থিতির উপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে জরিপ করেছে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ।
গতকাল বৃহস্পতিবার এই জরিপ প্রকাশিত হয়। অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত ওই জরিপে বলা হয় 64.1% উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে। ভয়েস অব আমেরিকার এই জরিপের উদাহরণ টেনে এই মন্তব্য করেন আইন উপদেষ্টা। ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ভয়েস অব আমেরিকা বাংলার জরিপে এটি দেখা গেছে। আমরা নিজেরাও দেখেছি ছাত্র সংগঠন, মাদ্রাসা ও রাজনৈতিক দলসহ বাংলাদেশের মানুষ সাম্প্রতিক দুর্গাপূজার সময় কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে। সর্বশেষে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম ও উস্কানিমূলকভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে। এরপরও বাংলাদেশের পরিস্থিতির ওপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই। ভারতে মুসলিম সম্প্রদায়ের উপরের নির্যাতনের ঘটনায় প্রশ্ন তুলে আইন উপদেষ্টা ওই পোস্টে আরও লিখেন, ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে, অথচ সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর। জুলাই আগস্ট মাসের বিভিন্ন ঘটনা প্রবাহ যুক্ত হচ্ছে শিক্ষা কারিকুলামে। একই সাথে আগামী শিক্ষাবর্ষে কো কারিকুলাম হিসেবেও শ্রেণীকক্ষের বাইরে থাকবে জুলাই আগস্ট মাসকে নিয়ে নানা কার্যক্রম। বিশেষ করে গত চলতি শিক্ষাবর্ষের শেষ 6 মাস শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের বাইরে নানা কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের পড়ালেখায় বেশ ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে জানুয়ারি মাস থেকেই সব শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবকদের সম্পৃক্ত করে শ্রেণী কার্যক্রম ও কো কারিকুলাম কার্যক্রম জোরদারের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে ঢাকা সহ সারা দেশে শিক্ষা সংশ্লেষবিহীন বিভিন্ন ইস্যুতে আয়োজিত সভা সমাবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্ষতি এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ কারণেই এই নতুন পদক্ষেপ নিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে। সংশ্লিষ্টরা জানান, গত জুলাই মাস থেকে বিভিন্ন দাবি ও ইস্যুতে রাজপথে সরব শিক্ষার্থীরা। বিশেষ করে মধ্য জুলাই থেকে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত রাজপথ রঞ্জিত হয়েছে শিক্ষার্থী ও নিরীহ জনতার রক্তে। অবশেষে 5 জুলাই দুপুরের পর ছাত্র জনতার বহু জীবন ও রক্তের বিনিময়ে দীর্ঘ 1.5 যুগ পর বন্দিদশা থেকে মুক্ত হয়েছে পুরো বাংলাদেশ। কিন্তু তারপরেও প্রকৃত অর্থে দেশে এখনো স্বস্তি ফেরেনি। পতিত আওয়ামী লীগের দোসর ও সুবিধাভোগীরা নানাভাবে দেশ অস্থিতিশীল করতে একের পর এক পাঁয়তারা করছে। নামে বেনামে কিংবা অহেতুক নানা ইস্যু তৈরি করে দাবি আদায়ের নামে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। আর এসব ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্ররা এখনো রাজপথে সরব উপস্থিত থেকে ধৈর্যের সাথে সবকিছু মোকাবেলা করছে। কিন্তু এভাবে শিক্ষার্থীদের রাজপথে আর যাতে থাকতে না হয় সেজন্য তাদেরকে শ্রেণীকক্ষে ফিরিয়ে আনতে কো কারিকুলামের মাধ্যমে অর্থাৎ পাঠ ও শিখন কাজের বাইরেও জুলাই আগস্টের নানা স্মৃতি নিয়ে কাজ করতে উদ্বুদ্ধ করা হবে তাদের। এমনকি শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও এই কো কারিকুলাম কাজে সম্পৃক্ত করার চিন্তা করা হচ্ছে। সূত্র জানায়, গত কয়েক মাস থেকেই ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা শিক্ষা সংশ্লেষবিহীন বিভিন্ন ইস্যুতে আয়োজিত সভা সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করছে। ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া এ ধরনের অনাহুত কার্যক্রম শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যে নানা উৎকণ্ঠা ও উদ্বেগ সৃষ্টি করেছে। এমন প্রেক্ষাপট বিবেচনায় শিক্ষার্থীদের শিক্ষামুখী শ্রেণীকক্ষমুখী রাখা এবং বিভিন্ন ধরনের কো কারিকুলার কার্যক্রমে ব্যাপকভাবে সম্পৃক্ত রাখার বিষয়ে একমত হয়েছেন সবাই। এজন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা অভিভাবকদের সম্পৃক্ত করে শ্রেণী কার্যক্রম ও কো কারিকুলাম কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। কো কারিকুলাম কার্যক্রমে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকবে সে বিষয়ে বেশ কিছু উদাহরণও দেখানো হয়েছে। যেমন এসবের মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা পরিচ্ছন্নতা অভিযান। এছাড়া 2024-এর জুলাইকে স্মৃতি হিসাবে ধরে রাখতে বিজয়ের 36 জুলাই ভিত্তিক গ্রাফিতি অঙ্কন, নির্বাচিত গ্রাফিতি নিয়ে সফট অ্যালবাম তৈরি, শ্রেষ্ঠ গ্রাফিতিকে পুরস্কার দেয়া, ক্রান্তিকালে তারুণ্য দুর্জয় ভিত্তিক থিম সং তৈরি ও শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশন, সফট অ্যালবাম তৈরি। শ্রেষ্ঠ থিম সংকে পুরস্কার দেওয়ার বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হবে। এসব বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এবিএম রিয়াজুল হাসান নয়াদিগন্তকে বলেন, গত কয়েক মাসে শিক্ষার্থীদের অনেকটা সময় রাজপথেই কাটাতে হয়েছে। এখন তাদেরকে শ্রেণীকক্ষে ফেরাতে চাই। আবার তারা যেন বিজয় এবং স্মৃতিময় জুলাই আগস্টকে ভুলে না যায় সেই বিষয়টিও মাথায় রাখতে হবে।
সেই বিবেচনা থেকেই আমরা কারিকুলামে 2024-এর জুলাই আগস্টের ঘটনা প্রবাহ কারিকুলামে যুক্ত করছি। একই সাথে শ্রেণী শিক্ষা কার্যক্রমের বাইরেও যাতে শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বয়ে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বাড়ানো যায় সেই উদ্যোগও নেওয়া হচ্ছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, অনেকেই জানতে চান যে সফলতার মূল পন্থা কি। সফলতার দুটি পন্থা, কার্যকর পন্থা, এবং এই দুটি যদি সত্যিকার অর্থেই চর্চা করতে পারেন, ধারণ করতে পারেন, তাহলে অবশ্যই সফল হবেন। একটি হচ্ছে লেগে থাকা, আরেকটি হচ্ছে ধৈর্য ধরা। ধৈর্য এমন একটা মহৎ গুণ, এটা আসলে আয়ত্ত করা খুব কষ্টের ব্যাপার, কিন্তু এটা আয়ত্ত করতে পারলে আপনার জীবন অবশ্যই সফলতায় ভরপুর হয়ে যাবে। আমরা এই ধৈর্যটা ধরতে পারি না, আমরা হুটহাট প্রতিক্রিয়া দেখাই, আমরা ভেঙে পড়ি, হতাশ হই। কিন্তু চরম কষ্টের মধ্যেও আপনি যদি ধৈর্য ধরতে পারেন, তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনি সুসংবাদ পাচ্ছেন এবং সফল হচ্ছেন। আসুন আমরা নিরন্তর লেগে থাকি আমাদের সুনির্দিষ্ট কাজে, এবং যতই ব্যর্থতা আসুক আমরা ধৈর্য ধরি, কারণ ধৈর্যই হচ্ছে প্রধানতম অস্ত্র সফল হবার। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। পাকিস্তানে চূড়ান্ত বিক্ষোভের ডাক দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাগারে থেকে গত 24 নভেম্বর এই বিক্ষোভের ডাক দেন তিনি। তবে পুলিশি বাধায় সেই সমাবেশ সফল করতে পারেনি তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। নেতাকর্মীদের ব্যাপক গ্রেপ্তারের মুখে কর্মসূচি বাতিল করে পিটিআই। বিক্ষোভের পর নতুন করে বিপদে পড়েছেন ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআইয়ের বহুল আলোচিত প্রতিবাদের একদিন পর দলের প্রতিষ্ঠাতা ইমরান খান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে 8টি মামলা করা হয়েছে। ইসলামাবাদ পুলিশ এই মামলা করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বানের পর পুলিশ এই মামলা করেছে। বুধবার ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা পাকিস্তানকে বাঁচাবো নাকি বসতে দেব। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের কয়েক ঘন্টা পর এসব মামলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শাহজাদ টাউন, সিহালা, খান্না, শামস কলোনি, নুন, নীলর, তরনল, বানিগালা সহ বিভিন্ন থানায় এসব মামলাগুলো নথিভুক্ত করা হয়েছে। সম্প্রতি দায়ের করা এসব মামলায় ইমরান খান ছাড়াও তার স্ত্রী বুশরা বিবি এবং পিটিআইয়ের কেন্দ্রীয় নেতৃত্বের নাম রয়েছে। এর মধ্যে অন্যতম হলেন আলী আমিন গন্দাপুর, সালমান আকরাম রাজা ও শেখ ওয়াকাস আকরাম। এছাড়াও এসব মামলায় হাজার হাজার নেতাকর্মীর নাম রয়েছে। এর আগে মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নেতাকর্মীদের শেষ পর্যন্ত লড়াই করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে পাকিস্তানের কর্তৃপক্ষ তার মুক্তির আহ্বান জানানো বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন করেছে। বিক্ষোভকারীরা নির্বাচনে জনগণের ম্যান্ডেট চুরি, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং সংবিধানের সংশোধনী বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, সত্যিকারের স্বাধীনতা ও পাকিস্তানের টিকে থাকার জন্য তাদের এই সংগ্রাম। ইসরায়েলি সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইসরায়েল সোমার বলেছেন, ইসরায়েল এখনও হিজবুল্লাহর হুমকি প্রতিহত করতে পারেনি। তিনি হিজবুল্লাহকে পুনরায় সংগঠিত করা বন্ধ করতে যে কোনো জায়গায় আঘাত করার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। তিনি জানিয়েছেন, সত্য বিজয় কয়েক দশকে আসার সম্ভাবনা নেই। নিউজ আউটলেট ইসরায়েল হেউমকে তিনি বলেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে পরীক্ষা হবে বাস্তবায়ন ও অর্জন রক্ষা করার জন্য। তিনি আরও বলেছেন, আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে এই হুমকি লেবাননে বা গাজায় ফিরে না আসে, এবং যদি তা হয় আমাদের অবশ্যই ভেতরে ঢুকে আঘাত করতে হবে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে 6টি এলাকায় বৃহস্পতিবার ট্যাঙ্ক থেকে গুলিবর্ষণ করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযোগ, হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘিত হয়েছে। তাদের দাবি, দক্ষিণাঞ্চলে বেশ কিছু এলাকায় সন্দেহভাজন লোকজন হাজির হয়, কেউ কেউ গাড়িতে আসে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় বুধবার থেকে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। দীর্ঘ 14 মাস ধরে লড়াইয়ে বিধ্বস্ত সীমান্ত অঞ্চলে উভয় দেশের মানুষ যেন বাড়িতে ফিরতে পারে তা নিশ্চিত করাই এই চুক্তির লক্ষ্য। সীমান্ত সংলগ্ন শহরগুলোতে বাসিন্দাদের নিজেদের নিরাপত্তার স্বার্থেই এখনই না ফিরতে অনুরোধ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননের নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বলেছে, বৃহস্পতিবার সকালে সীমান্তের 6টি এলাকায় ট্যাঙ্ক থেকে গুলিবর্ষণ করেছে ইসরায়েল। লেবানন ও ইসরায়েলের মধ্যবর্তী ব্লু লাইন সীমান্ত রেখার 2 কিলোমিটারের মধ্যে রয়েছে মার্কাবা, ওয়াজানি, কেফারচুবা, খিয়াম, তায়েবে
ও মারজাউনের বিস্তীর্ণ কৃষিক্ষেত্র, এই এলাকাগুলোতে হামলা চালানো হয়েছে। নিরাপত্তা সূত্রদের একজন বলেছেন, মার্কাবাতে 2 জন আহত হয়েছে। দক্ষিণাঞ্চলের সীমান্তের কাছে নিজেদের বাড়ি থেকে চ্যুত লেবাননের পরিবারগুলো তাদের সম্পত্তি খতিয়ে দেখার জন্য ফেরার চেষ্টা করেছে। তবে সীমান্ত বরাবর শহরগুলোতে সৈন্য মোতায়েন রেখেছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলের নানা প্রান্তের উপর দিয়ে নজরদারি ড্রোনের শব্দ শুনেছেন রয়টার্সের সংবাদদাতারা। ট্যাঙ্কের টহলদারি নিয়ে হিজবুল্লাহ বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য আসেনি। গাজায় যুদ্ধের সমান্তরাল এই 2 পক্ষ 1 বছরেরও বেশি সময় ধরে লড়াই করছে। সংঘাত দীর্ণ এই অঞ্চলে এক বিরল কূটনৈতিক কৃতিত্ব এই চুক্তি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বছরের পর বছর ধরে চলা ভয়াবহ সংঘাতকে স্থগিত করে দিয়েছে। তবে ইসরায়েল গাজা ভূখণ্ডে তাদের আরেক প্রধান শত্রু ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে এখনও লড়াই করছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।